সুধী দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলার সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন। আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল। দর্শক, আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো ডায়াবেটিস এবং আমাদের করণীয়। আমাদের সাথে আজ দেশের একজন স্বনামধন্য অধ্যাপক উপস্থিত রয়েছেন। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদ, বিভাগীয় প্রধান, ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ এবং হাসপাতাল। দর্শক, আমাদের এই আলোচনায় আপনারা অংশগ্রহণ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করার মাধ্যমে। অবশ্যই অনুরোধ করব ফোন করার সময় টিভির ভলিউমটি একটু কমিয়ে নেবার জন্য। স্যার, প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন? ভালো আছি। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক ধন্যবাদ। স্যার, আপনাকেও ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য। প্রথমেই স্যার জানতে চাইব, কখন বলবো ডায়াবেটিস? খুব কমন একটা রোগ, মিডিয়ার কল্যাণেই বলেন আর আমাদের প্রচারণা পড়াশোনার জন্যই বলেন। ডায়াবেটিস কিন্তু সবাই এখন গ্রামগঞ্জ থেকে শুরু করে শহর বন্দর সবাই জানে আসলে ডায়াবেটিস কি। তারপরেও যদি আপনি ফর্মাল ডেফিনেশন জিজ্ঞেস করেন ডায়াবেটিস কি, বেসিক্যালি আমাদের শরীরে ইনসুলিন প্রতিনিয়তই তৈরি হচ্ছে। যদি এই তৈরি হওয়া ইনসুলিন যদি কোনো কারণে শরীরে কাজ না করে, অথবা ইনসুলিন তৈরি হওয়ার পরিমাণ যদি কমে যায়, তাহলে ব্লাডে সুগার বেড়ে যায়, গ্লুকোজ বেড়ে যায়। এবং এই যে অতিরিক্ত সুগার অথবা চিনি অথবা গ্লুকোজ, সেটা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যায়, চোখ, কিডনি, লিভার, ব্রেইন, হার্ট, গিয়ে এটার ক্ষতি সাধন করে। এই যে সমন্বিত প্রক্রিয়া, এরই আরেক নাম হচ্ছে ডায়াবেটিস। স্যার, এই কাট কোনো মার্জিন কি রয়েছে কিনা, যে ব্লাড সুগার এত হলে আমরা বলবো ডায়াবেটিস, এত হলে বলবো আমরা যে রিস্কে আছি, এরকম যদি কিছু বলে দিতেন আমাদের দর্শকদের? নিশ্চয়ই, এটাও আমরা দর্শকরা অনেকেই জানে যে কেউ ডায়াবেটিস নন, কেউ বর্ডার লাইন ডায়াবেটিস, কেউ ফুল ডায়াবেটিস। কেমন ডায়াবেটিস নেই এই কথাটা বলতে হলে আমাদের খালি পেটে সুগার 6-এর নিচে থাকতে হবে, 6 বা তার নিচে। আর খাওয়ার পরে ডায়াবেটিস 7.8-এর নিচে থাকতে হবে। এটা হচ্ছে ডায়াবেটিস নেই। আর খালি পেটে যদি 6.1 থেকে 6.9 পর্যন্ত হয়, তাহলে আমরা বলি বর্ডার লাইন। অথবা খাওয়ার পরে যদি 7.8 থেকে 11 পর্যন্ত থাকে, তখন আমরা এটাকে বলি বর্ডার লাইন। যদি খালি পেটে 7-এর উপরে যায়, অথবা খাওয়ার পরে যদি 11.1 অথবা তার বেশি যায়, তাহলে আমরা কিন্তু ফুল ডায়াবেটিস বলে থাকি। আরেকটা মাত্রা আছে, সেটাকে আমরা বলি 3 মাসের অ্যাভারেজ ডায়াবেটিস, HbA1c। যদি কারো ডায়াবেটিস অথবা 3 মাসের গড় ডায়াবেটিস যদি 6.5-এর বেশি হয়ে যায়, তাহলে আমরা তাদেরকে HbA1c ক্রাইটেরিয়াতে তাকে আমরা ডায়াবেটিস বলতে পারি। স্যার, এবার জানতে চাইবো যে আসলে কখন আমাদের টেস্ট করা উচিত, যে আমি কখন বুঝবো যে আমার আসলে এখন ডায়াবেটিস, মানে আমি এখন ব্লাড সুগার দেখবো। যে আমরা তো আসলে র্যান্ডমলি সবাই তো আর পরীক্ষা করাচ্ছি না, কিংবা কোনো লক্ষণ উপসর্গ রয়েছে কিনা যে এটা আসলে আমি পরীক্ষা করব, কিংবা এই সময়টা এই বয়সে গিয়ে আমাদের সকলেরই পরীক্ষা করানো উচিত? জি, অনেক ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ বাংলাদেশে যত মানুষ ডায়াবেটিসে আক্রান্ত, অফিসিয়ালি 1,31,00,000 মানুষ এই মুহূর্তে বাংলাদেশে ডায়াবেটিসে আক্রান্ত। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে 50% মানুষ আমরা জানি না যে আমরা ডায়াবেটিসে আক্রান্ত হবে। এই যে অজানা ডায়াবেটিস, সেটাই কিন্তু আমাদের বেশি ক্ষতি করছে। আপনি যদি শত্রুকে চিনে ফেলেন, তাহলে মোকাবেলা করা যায়, কিন্তু আপনি শত্রু যদি চিনতে না পারেন, তাহলে তো ভেতর ভেতর সে ক্ষতি করতে থাকবে। স্যার, আমরা তো এই বিষয়ে অবশ্যই কথা বলবো। আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। আমার নাম রুম্পা। আমি আমার বয়স 45। আমার 5-6 বছর হলো ডায়াবেটিস আছে। হ্যাঁ জি। আমার একটা স্ট্রোক হয়েছিল। জি। এখন আমি ডায়াবেটিসের ওষুধ খাই, জানমেট 500 এবং অ্যানক্লগ 75, এটা রেগুলারই নিচ্ছি। কিন্তু আমার ডায়াবেটিসটা সকালে থাকে 7 থেকে 8 এরকম, কিন্তু এর পরে মাপলে দেখা যায় কমে যায়। সবসময় এটা হচ্ছে। আচ্ছা, যে অনেক ধন্যবাদ। আপনার যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে আপনার ডায়াবেটিস আছে, এবং আমরা হয়তো আলোচনা আসতাম যে ডায়াবেটিসের কী কী জটিলতা আছে। অলরেডি কিন্তু আপনি একটা জটিলতার কথা বলে ফেলেছেন, সেটা হচ্ছে যে আপনি খুব অল্প বয়সে 45 ইয়ার্সের কথা বললেন, 45 বছর বয়সে আপনার স্ট্রোক হয়েছে। ডায়াবেটিস কিন্তু একটি নীরব ঘাতক, এবং ডায়াবেটিসের কারণে কিন্তু স্ট্রোক হতে পারে। এবং আপনার যে স্ট্রোক হয়েছে
সেই স্ট্রোক যেন বারবার না হয় তার জন্য কিন্তু ডায়াবেটিসের সঠিক মাত্রায় নিয়ন্ত্রণ থাকতে হবে। খালি পেটে আমরা 4.4 থেকে 7.2 পর্যন্ত নিয়ন্ত্রণ বলি, কিন্তু আপনার ডায়াবেটিস প্রায়ই দেখা যায় বলছে আপনি 8 পার হয়ে যাচ্ছে এবং আপনি একটা ওষুধ খাচ্ছেন যেটার নাম হচ্ছে মেটফর্মিন। তো এই ওষুধ হয়তো আপনার ডায়াবেটিসটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে সক্ষম হচ্ছে না। কিছু স্পেসিফিক মেডিসিন আছে যেগুলো সুগার কন্ট্রোলের পাশাপাশি আপনার দ্বিতীয়বার তৃতীয়বার স্ট্রোক হওয়া থেকে আপনাকে কিন্তু রেহাই দিতে পারে। সেই ওষুধের গ্রুপের নাম হচ্ছে SGLT2 ইনহিবিটর, সেই ওষুধের গ্রুপের নাম হচ্ছে GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট অ্যালং উইথ মেটফর্মিন। আপনি যেটা খাচ্ছেন নিশ্চয়ই আপনি আপনার ডাক্তারের কাছে পরামর্শ করতে যাবেন। নেক্সট যখনই যাবেন তখন তাকে আপনি বিষয়টা খুলে বলবেন যে ডাক্তার সাহেব আমার ডায়াবেটিস ভালো কন্ট্রোল হচ্ছে না, খালি পেটে আপনার একটু বেশি হয়ে যাচ্ছে, ভরা পেটে একটু কম হয়ে যাচ্ছে, এবং আপনি চেক করবেন আপনার 3 মাসের গড় ডায়াবেটিস কত আছে, HbA1c 7%-এর মধ্যে আছে কিনা। যদি 7%-এর মধ্যে না থাকে, খালি পেটে ডায়াবেটিস যদি 7.2 যেটা আপনি বললেন ক্রস করে যাচ্ছে, এগুলো যদি নিয়ন্ত্রণ না করা যায় তাহলে রিস্ক হয়ে যায়। সেজন্য হয়তো সেকেন্ড থার্ড ড্রাগ আপনাকে অ্যাড করা লাগতে পারে অথবা চেঞ্জ করা লাগতে পারে। আমি জানি না আপনি নিয়মিত ডাক্তারের কাছে যান কিনা, সেটা যাবেন অবশ্যই। অ্যানক্লগ আপনি খাচ্ছেন, একটা ওষুধের নাম বলেছেন, সেটাও ভালো ওষুধ, এবং এর পাশাপাশি আপনাকে একটা কোলেস্টেরল কমানোর ওষুধ খেতে হবে। মনে রাখবেন ডায়াবেটিস রুগী 40 বছর পার হলেই একটি কোলেস্টেরল ওষুধ খেতে হবে, তা না হলে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেড়ে যায়। সেজন্য ডায়াবেটিক পেশেন্ট আপনার কোলেস্টেরল যেখানেই থাকুক, নর্মাল থাকুক অ্যাবনর্মাল থাকুক, আমরা বলি কোলেস্টেরল যদি 0 থাকে তাহলে আপনি কোলেস্টেরল ওষুধ খাবেন 40 বছর পার হলে আপনার হার্টকে প্রোটেকশন দেওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা থাকলেও আপনি নিশ্চিতভাবে আপনার নিকটস্থ চিকিৎসকের সাথে কথা বলে ব্যাপারটা সলভ করে নেবেন। আপনাকে অনেক ধন্যবাদ। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে আরও একজন দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি আমি ডাক্তার সাহেবের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। স্যার আপনাকে শুনতে পাচ্ছেন, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। আজ আমার আম্মুর বয়স হচ্ছে 60 বছর, তো উনি প্রায় 8-9 বছর ধরে ডায়াবেটিসে আক্রান্ত। এখন ইদানিং হচ্ছে ওনার ডায়াবেটিসটা ফল্ট হয়েছে, মানে কমে যায় 11টা-12টার সময় হঠাৎ করে 3-3.5-4 চলে আসে। এখন কি করা যায় সেই জন্য আর কি। উনি কি কোনো ওষুধ নিচ্ছেন বর্তমানে? কি ওষুধ নিচ্ছেন বর্তমানে? উনি খালি পেটে খাচ্ছে হচ্ছে বিলডিবিন প্লাস 500 খাচ্ছে সকালে রাতে, আর হচ্ছে কনসুগন খাচ্ছে সকালে রাতে। জি, আপনি যে দ্বিতীয় যে ওষুধটার কথা বললেন এটার মধ্যে থাকে হচ্ছে গ্লাইক্লাজাইড, এবং এই গ্লাইক্লাজাইড ওষুধ দ্বিতীয় ওষুধটার জন্যই আসলে আপনার আম্মুর সুগার বেশি নেমে যাচ্ছে। সুতরাং এখানে ডোজ কমাতে হবে। দ্বিতীয় যে ওষুধটা রয়েছে সেই ওষুধটার ডোজটা আপনি আপনার চিকিৎসকের সাথে কথা বলে নিশ্চিতভাবে অর্ধেক করতে হবে ডোজটা, এবং প্রতিদিন আপনি সুগার মাপবেন বাসায়। সুগার খালি পেটে নাস্তার 2 ঘন্টা পরে, লাঞ্চের 2 ঘন্টা পরে, ডিনারের 2 ঘন্টা পরে মাপেন। নিয়মিতভাবে একটা চার্ট করেন এবং উনি সঠিক মাত্রায় খাবার খাচ্ছে কিনা এটা একটু খেয়াল করেন, তাহলে আমার মনে হয় আপনার সমস্যার সমাধান হবে। আপনাকে অনেক ধন্যবাদ। জি থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। স্যার আমরা কথা বলছিলাম যে কখন আমরা আসলে ব্লাড সুগার চেক করে দেখব যে জি, আমরা যেটা বলছিলাম যে অজানা ডায়াবেটিস, আমরা আসলে যা সুগার চেক করছি তাতে আমাদের কিন্তু সব ডায়াবেটিক রোগী কিন্তু আমরা শনাক্ত করতে পারছি না। অজানা ডায়াবেটিস আমাদের ক্ষতি করছে। সেজন্য আমরা এখন যেটা বলছি যে কারো ফ্যামিলিতে যদি ডায়াবেটিস থাকে তাহলে তো ডায়াবেটিস চেক করবেনই, কারণ বাবা মার মধ্যে একজনের যদি ডায়াবেটিস থাকে তাহলে সন্তানের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে 10%, কিন্তু বাবা মার মধ্যে যদি দুজনেই ডায়াবেটিস থাকে তাহলে সে সম্ভাবনা 60% হয়ে যায়, 60%, অনেক বেশি রিস্ক ডায়াবেটিস হওয়ার। কেউ যদি মোটা হন, মোটা রোগীরা চিকন রোগীদের থেকে 10 গুণ বেশি রিস্কের মধ্যে থাকে ডায়াবেটিস হওয়ার। সুতরাং যারা একটু ওবিস তাদের ডায়াবেটিস চেক করে ফেলা উচিত। আমাদের যে সাউথ ইস্ট এশিয়ান রিজন, এটা আমাদের একটা জেনেটিক মেকআপ আছে এবং তাতে দেখা যায় যে অল্প বয়সে আমাদের ডায়াবেটিস হয়ে যায়। সুতরাং এখন 40 হলেই আমরা কিন্তু ডায়াবেটিস স্ক্রিনিং করতে বলি। কেউ যদি মোটা হয়ে যায় 10 বছরের পরে আমরা ডায়াবেটিস স্ক্রিন করতে বলি। কেমন? তো যেটা হচ্ছে যাদের ফ্যামিলিতে আছে অথবা যাদের প্রেগনেন্সিতে কখনো ডায়াবেটিস হয়েছিল এবং ডায়াবেটিসের কোনো জটিলতার লক্ষণ যদি খুঁজে পাওয়া যায় তাহলে কিন্তু চেক করা হচ্ছে। আর সিমটমের কথা বলছেন তো, শতকরা 50% মানুষের কোনো সিমটম থাকে না। এটাকে বলে টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিসে দ্রুত গতিতে সুগার বাড়ে, সমানে পেশাব হতে থাকে, অস্থির লাগতে থাকে, পেশেন্ট শুকিয়ে যায়। কিন্তু টাইপ 2 ডায়াবেটিসে 50% মানুষের কোনো সিমটম থাকে না। সেজন্য অ্যাসিমটমেটিক লক্ষণ ছাড়া ডায়াবেটিস যেটা, সেটা ধরতে হলে আমাদের প্রোঅ্যাক্টিভ হতে হয়। আমরা সাধারণত প্রতি বছর 14 নভেম্বর ডায়াবেটিস বিশ্ব ডায়াবেটিস দিবস আমরা ডায়াবেটিসের ক্যাম্প করি। কেমন? সেই ক্যাম্পে দেখা যায় যে পথচারীদের ডায়াবেটিস চেক করি আমরা। দেখা যায় যে অনেকেরই ডায়াবেটিস ধরা পড়ছে এবং তারা জানেন না তাদের ডায়াবেটিস হয়ে আছে। দেখা যায় 3 বছরের ডায়াবেটিস উনি বুঝতেই পারেন না এবং অলরেডি ওনার ইউরিনে প্রোটিন যাওয়া শুরু হয়ে গেছে। সুতরাং
যারা একটু রিস্কের মধ্যে আছেন তাদের অবশ্যই 40 বছর পার হলে, অথবা যারা মোটা আছেন, যাদের ফ্যামিলিতে ডায়াবেটিস আছে, যাদের আগে প্রেগনেন্সি ডায়াবেটিস হয়েছিল, সবার কিন্তু আমরা বলি যে স্ক্রিনিং করে নেওয়ার জন্য, ডায়াবেটিস চেক করে নেওয়ার জন্য। খুব সুন্দর বলেছেন স্যার। এবার যেটা জানতে চাইবো যে ডায়াবেটিস তো স্যার হয়ে গেল, তাহলে আমরা জানতে পারলাম, স্ক্রিনিং করে জানলাম যে ডায়াবেটিস হয়েছে, এখন কি করণীয়? ম্যানেজমেন্ট দিতে হবে, কি ধরনের ম্যানেজমেন্ট আপনারা দিয়ে থাকেন? জি, প্রথম কথা হচ্ছে যে মানতে হবে আমার ডায়াবেটিস হয়েছে। অনেকে ডায়াবেটিস হয়েছে এটা মানতে চান, আমার ডায়াবেটিস হয়েছে, আমার বংশে 14 গোষ্ঠীতে আমার কারো ডায়াবেটিস নেই, আমি এত নিয়ম কানুন আমি মানি, আমি এত চিকন চাকন, আমি এত ফিট, আমার কেন ডায়াবেটিস হবে? ডাক্তার সাহেব ভুল হয়েছে, আবার চেক করেন। কেমন? তো প্রথম কথা হচ্ছে, যদি আমরা একটা কনফার্ম টেস্ট করে বলি যে হ্যাঁ আপনার ডায়াবেটিস হচ্ছে, প্রথম কথা মানতে হবে। সবার যে ওষুধ খেতে হবে তা না, অনেকেই আছে শুধুমাত্র অল্প অল্প ডায়াবেটিস, যারা শুধুমাত্র খাদ্য নিয়ন্ত্রণ করে হাঁটাহাঁটি করে কয়েক বছর উনি চলতে পারেন। কিন্তু তো এটা কয়েক বছর হয়তো চলতে পারে, কিন্তু কারো কারো ক্ষেত্রে দেখা যাবে ওষুধে যেতে হবে। তো সেই ওষুধে যাওয়ার আগে আমরা যেটা বলবো লাইফস্টাইল মডিফিকেশান, 4টা ডি বলি আমরা। একটা ডি হচ্ছে ডায়েট, মানে আপনাকে প্রপার, আপনাকে ব্যালেন্স একটা ডায়েট নিতে হবে, যেখানে ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেলস সব কিছুর একটা কম্বিনেশন থাকবে। আমরা বলি একটা প্লেট মেথড। প্লেটটাকে আপনার 4 ভাগে ভাগ করবেন। হাফ নন স্টার্চি ভেজিটেবল, মানে হচ্ছে যে শাক সবজি থাকবে, যেখানে আলু ছাড়া শাক সবজি, এটা হলো অর্ধেক প্লেট। আর বাকি অর্ধেক প্লেটটাকে 2 ভাগে ভাগ করবেন। এক ভাগে থাকবে প্রোটিন, মাছ মাংস, আরেক ভাগে থাকবে আপনার কার্বোহাইড্রেট, ভাত রুটি। কেমন? কিন্তু আমরা করি কি, পুরো প্লেটটা জুড়েই আমাদের ভাত থাকে, আর মাঝখানে একটুখানি আমরা শাকসবজি অথবা প্রোটিন দিয়ে রাখি। তো এটা হচ্ছে টোটালি আনহেলদি ডায়েট। তো এইভাবে করা যাবে না। আবার অনেকে আছে ওভার অ্যান্থুসিয়াস্টিক, ভাত রুটি সব বন্ধ করে দিয়ে শুধু 4টা-5টা করে ডিম, মাখন, ঘি এগুলো খেয়ে আমরা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। ভাত রুটি টোটালি বন্ধ করে দিই। এটাও কিন্তু জীবন মানে হানিকর হতে পারে, এই ধরনের কার্বোহাইড্রেট বাদ দিয়ে দেওয়া। সুতরাং একটা মানুষের সুস্থ থাকতে হলে 40 থেকে 50% কার্বোহাইড্রেট অবশ্যই কনজিউম করতে হবে। কেউ যদি 40%-এর কম কার্বোহাইড্রেট খায় তাহলেও মৃত্যুর ঝুঁকি বাড়ে, কেউ যদি 70%-এর বেশি কার্বোহাইড্রেট খান তাহলেও মৃত্যুর ঝুঁকি বাড়ে। এবং গবেষণায় দেখা গেছে যারা কম কার্বোহাইড্রেট খাবে, অনেকে ভাত রুটি না খেয়ে ডায়াবেটিস কন্ট্রোল করার চেষ্টা করেন, সেক্ষেত্রে হার্ট অ্যাটাক হয়ে মৃত্যুর ঝুঁকি 52% বেড়ে যায়, ব্রেন স্ট্রোক হয়ে মৃত্যুর ঝুঁকি 50% বেড়ে যায়, এবং ক্যান্সার হয়ে মৃত্যুর ঝুঁকি 35% পর্যন্ত বেড়ে যেতে পারে। সেজন্য এই ধরনের যে গবেষণাগুলো পাবলিশ হয়েছে, আমরা চেষ্টা করছি এগুলো ডিসামিনেট করার জন্য, এবং আমরা আমাদের যারা রুগী আছেন তাদেরকে আমরা বলছি যে আপনারা একটা ব্যালেন্স ডায়েট, সুষম খাদ্য গ্রহণ করেন। সবসময় যেটা শুনে এসছেন, সুষম খাদ্য আমাদের শরীর গঠন করে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে আসে, এখন পর্যন্ত সেটাই ঠিক। এরপরে হচ্ছে যে হাঁটাহাঁটি করা, প্রতিদিন 30 মিনিট করে হাঁটবেন, সপ্তাহে 5 দিন হাঁটলেও চলবে, সপ্তাহে 150 মিনিট করে হাঁটতে হবে, এবং ঘুমাতে হবে সঠিক মাত্রায়। ডায়াবেটিক রুগী আমরা ডি বলছিলাম, ডায়েট, ডিসিপ্লিন, ড্রিম, মানে কেউ যদি 6 ঘন্টা না ঘুমায় তাহলে কিন্তু খুব মুশকিল ডায়াবেটিস কন্ট্রোল করা। সুতরাং 6 ঘন্টা ঘুমাতে হবে, এবং এর পরে যেটা আসে সেটা হচ্ছে ওষুধ, ট্যাবলেট, ইনসুলিন। আপনার চিকিৎসক পরামর্শ দিবে যে আপনার জন্য কোন ওষুধটা অ্যাপ্রোপ্রিয়েট, আপনি কি ট্যাবলেট খাবেন নাকি ইনসুলিন দিবেন। স্যার, ওষুধ সম্পর্কে আমরা জানবো। আমাদের সঙ্গে দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনটা নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কাইন্ডলি একটু স্যারের সাথে কথা বলতে চাই। স্যার আপনাকে শুনতে পাচ্ছে, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। দর্শক, আপনার প্রশ্নটি বলুন। প্রশ্নটা হচ্ছে, আমার ডায়াবেটিস আছে, খাওয়ার পরে 7 থেকে 8, 9, 11, কিন্তু ওষুধ খাচ্ছি লিজেন্টা M500, জি, আর কমপ্লিট SR30। আচ্ছা, আপনি 3 মাসের গড়ের ডায়াবেটিস চেক করেছেন? খাই লিজেন্টা 500, আর বিকেলে খাই কমপ্লিট SR30, তাতে মাঝে মাঝে 3-4 চলে আসে। জি জি, আপনি কি 3 মাসের গড়ের ডায়াবেটিস পরীক্ষা করেছেন, HbA1c? দর্শক, আপনি কি 3 মাসের গড়ে HbA1c পরীক্ষাটি করিয়েছেন কখনো? খাওয়ার পরে পরীক্ষা করা হয় প্রায়, কিন্তু খাওয়ার আগে পরীক্ষাটা আমি করতে পারি না। জি, আপনার কথা আমি বুঝতে পেরেছি, কিন্তু 3 মাসের গড় ডায়াবেটিস কি চেক করেছেন আপনি?
স্যার মেবি তিনি কখনো আসলে 3 হ্যাঁ, মাসের বুঝতে গড় পারেননি। পরীক্ষা করাননি। তো না, তা করিনি। আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনি 3 মাসের গড় ডায়াবেটিস পরীক্ষা করবেন, তাতে বোঝা যাবে যে আপনার অ্যাভারেজ কেমন কন্ট্রোল। মানে হচ্ছে যে আপনি সকালে আপনি ভালো আছেন, আপনি শুধু সকালে ভালো থাকলে তো চলবে না, তাই না? আপনাকে দুপুরেও ভালো থাকতে হবে, রাতেও ভালো থাকতে হবে, সারা দিন জুড়ে 3 মাসের গড় জুড়ে আপনাকে ভালো থাকতে হবে। এটার উপর আসলে একবেলা ডায়াবেটিসের উপর নির্ভর করে না যে আপনার জটিলতা হবে কি হবে না। গড়ে কত আছে আপনার ডায়াবেটিস তার উপর নির্ভর করে আপনার জটিলতা হবে কি হবে না। আপনার ব্লাড প্রেশার বেড়ে আছে কিনা, কোলেস্ট্রল বেড়ে আছে কিনা, আপনি স্থূল কিনা, আপনি ওজন বেশি কিনা, তার উপর ডিপেন্ড করবে। আরেকটা আপনি কথা বলছেন যে আগের পেশেন্টও বললেন যে সুগার কমে যায় বেশি। আপনি যে ওষুধটা খাচ্ছেন সেই ওষুধটার নাম হচ্ছে গ্লাইক্লাজাইড। আরেকটা ওষুধ খাচ্ছেন একটা কম্বিনেশন, সেখানে লিনাগ্লিপটিন এবং মেটফর্মিন আছে, সেটা ঠিক আছে, কিন্তু গ্লাইক্লাজাইড খাচ্ছেন আপনি, সেটার কারণে আপনার ডায়াবেটিস বেশি কমে যায়, 3-এ চলে আসছে বলছেন। ডায়াবেটিস বেড়ে যাওয়া যেমন খারাপ, কমে যাওয়া তার থেকেও খারাপ। ঠিক আছে, ডায়াবেটিস বেড়ে জটিলতা হতে একটু সময় লাগে, কিন্তু ডায়াবেটিস একদম হাইপো হয়ে গিয়ে কিন্তু 2-4-5 মিনিটের মধ্যে মানুষ খারাপ হয়ে যায়। সুতরাং হাইপো হয়ে যাওয়ার কোনো সুযোগ দেওয়া যাবে না। আপনাকে অল্প অল্প করে 6 বেলা খাবার খেতে হবে এবং ডোজ অ্যাডজাস্ট করতে হবে। যতটুকু বোঝা যাচ্ছে ওই ওষুধটা আপনাকে বাদই দিতে হবে, কারণ 30 মিলিগ্রামের কমে কোনো ডোজ হয় না গ্লাইক্লাজাইডে। সুতরাং ওই ওষুধটা বাদ দিয়ে আপনি দেখেন আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে কি না। যদি নিয়ন্ত্রণ আশা করে যায় যেভাবে বলছেন আপনি যে 3-এ চলে আসে, সুতরাং ওইটা বাদ দিয়েও আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকবে আপনি যদি হাঁটাহাঁটি করেন এবং HbA1c টেস্ট করে নেবেন। যদি কন্ট্রোল না থাকে তাহলে আরও গ্রুপের ওষুধ আছে যেগুলো সুগারটাকে হাইপো অথবা নীল করবে না, এই ধরনের ওষুধ আপনার জন্য চুজ করা উচিত। আর পাশাপাশি আপনাকে স্মোকিং বন্ধ করা উচিত, প্রতিদিন হাঁটা উচিত, 6 ঘন্টা ঘুমানো উচিত এবং একটি কোলেস্টেরল ওষুধ খাওয়ানো উচিত। এর বাইরে আমি বলবো যে এখন নানা রকম ইনফেকশনের খবর আপনারা শুনছেন, আমরা আপনাদেরকে পরামর্শ দিব যে ডায়াবেটিস রুগী হলে অবশ্যই একজন ডায়াবেটিস রুগী উনি যেন অবশ্যই 2টো ভ্যাকসিন দেন। একটা হচ্ছে নিউমোনিয়া ভ্যাকসিন, যেটা জীবনে একবার দিতে হয়, আর একটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, যেটা প্রতি বছর দিতে হয়। আমরা রুগীদের রাজি করাতে পারি না, সবাই মনে করে ভ্যাকসিন হচ্ছে ছোটদের টিকা, কেমন বড়দের আবার ভ্যাকসিন কি, কিন্তু এটা হচ্ছে অ্যাডাল্ট ভ্যাকসিন। একটা ডায়াবেটিক রুগী, কারো হার্টের সমস্যা থাকলে, কারো অ্যাজমা থাকলে, কারো ডায়াবেটিস থাকলে, কারো রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকলে, এই ধরনের রোগ যদি কারো থাকে তাহলে কিন্তু অবশ্যই তাকে একটা টিকা দিতে হবে। এই 2টো টিকা, নিউমোনিয়া এবং ইনফ্লুয়েঞ্জা, কিন্তু এই শিডিউল অনুযায়ী কিন্তু তাকে দিতে হবে, তাহলে কিন্তু উনি অনেক প্রোটেক্টেড থাকবে, অনেক ভালো থাকবে। তো যেহেতু ভ্যাকসিনের কথা এসেছে, ইদানিং হামের অনেক প্রকোপ এবং এটা নিয়ে একটা ইমার্জেন্সি কন্ডিশন চলছে, যারা টাইপ 1 ডায়াবেটিস তারা তো অনেকেই শিশু রয়েছে, তাদের উদ্দেশ্যে কিছু বলার রয়েছে কিনা? অনেক ধন্যবাদ। আমাদের দেশে টাইপ 1 ডায়াবেটিসের সংখ্যা হচ্ছে 5%। তো আমাদের সরকারের একটা উদ্যোগ আছে যে টাইপ 1 ডায়াবেটিকদের স্পেশাল কেয়ারের জন্য আসলে আমাদের ইনস্ট্রাকশন আছে এবং আমরা সরকারি হাসপাতালগুলিতে টাইপ 1 ডায়াবেটিকের জন্য সেন্টার করা আছে এবং আমরা তাদেরকে কেয়ার দিচ্ছি এবং সরকার বিনা পয়সায় ইনসুলিন দেওয়ার জন্য আসলে উদ্যোগ নিয়েছেন। তো আমরা আশা করি অচিরেই সেটার কার্যকারিতা আমরা দেখতে পাবো। এবং যে কেন ডায়াবেটিস টাইপ 1দের ডায়াবেটিস কন্ট্রোল করার দরকার, কারণ এই শিশুরা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে ডায়াবেটিক রোগীদের, তাতে দেখা যাবে যে কোনো রকম মিজলস সহ যে কোনো রকম ইনফেকশন তাদের হয়ে যেতে পারে। সুতরাং ভালো নিয়ন্ত্রণ করার দরকার, আর ডায়াবেটিক পেশেন্টদেরকে স্পেশাল প্রোটেকশন দিয়ে রাখা দরকার। বাচ্চাদেরকে অবশ্যই মাস্ক পরানোর দরকার, কেমন যাদের টাইপ 1 ডায়াবেটিস আছে, এই ধরনের যারা রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের আসলে স্পেশাল কেয়ার নেওয়াই দরকার আমি মনে করি। স্যার আমরা কথা বলছিলাম ড্রাগ নিয়ে, তো আপনি বলছিলেন যে মুখে খাওয়ার ওষুধ এবং ইনসুলিন। মুখে খাওয়ার ওষুধ খেতে তো অনেকেই রাজি হন, কিন্তু ইনসুলিনটা যখন লাগবে তখন অনেকেই আসলে আর রাজি হতে চান না, মানে অনেক দেরি করেন। তো এই বিষয়ে স্যারের কিছু বলার রয়েছে কিনা? আপনি ঠিকই বলেছেন যে আসলে আপনি যখন ইনসুলিন কাউকে দিবেন তখন প্রথম যে কাজটা রুগী করবে সেটা যে প্রথমে ডাক্তার বদলাবে। তো ডাক্তার বদলে আরেকজনের কাছে যাবে যে ডাক্তার সাহেব আমি ইনসুলিন দিতে চাই না, আপনি অন্য কিছু দিয়ে আমাকে কন্ট্রোল করে দেন। এটা খুব স্বাভাবিক, এটা একটা মানে সুইয়ের খোঁচা কে খেতে চায়, কিন্তু টেকনোলজি আমাদের কিন্তু অনেক দূর এগিয়ে দিয়েছে। আমরা একটা রুগীদেরকে আমরা একটা সুখবর দিতে চাই, সেটা হচ্ছে যে ডায়াবেটিস মাপার জন্য আমরা সবসময় যেরকম দেখে এসেছেন আমরা আঙ্গুল ফুটা করে সুগার চেক করি, কিন্তু এখন অত্যাধুনিক টেকনোলজি, সেটা ইউরোপ, আমেরিকা, সিঙ্গাপুর, অন্যান্য দেশে যেটা করছে সবাই, সেটা হচ্ছে যে স্টিকারের মাধ্যমে ডায়াবেটিস কন্ট্রোল মাপা। সেটা হচ্ছে কোনোর পেছনে একটা স্টিকার আমরা লাগিয়ে দিই, স্টিকার 24 ঘন্টা স্মার্টফোনের মধ্যে তার সুগারের রিডিং পাঠাতে থাকে। আমরা যেরকম মোবাইলের মধ্যে ঘড়ি দেখি না কয়টা বাজে, ঠিক সেরকম আপনি সুগার দেখতে পারবেন কত আছে সুগার, এবং একটা স্টিকার লাগালে এটা 14 দিন পর্যন্ত থাকবে। তাহলে দেখেন কারো ক্ষেত্রে দেখা যায় যারা ইনসুলিন গ্রহীতা তাদের কিন্তু কারো ক্ষেত্রে দেখা যায় ডেইলি 4 বার করে সুগার মাপতে হয়। যারা প্রেগনেন্ট তাদের প্রতিদিন এমনিতেই 4 বার করে সুগার মাপতে হয়।
তাহলে আমার মনে হয় এটা একটা খুব চমৎকার নিউজ ব্লেসিং বলতে হবে আমাদের পেশেন্টদের জন্য, যে এই যে প্রতিদিন 4 বেলা খোঁচা থেকে ওনারা বেঁচে যাচ্ছেন। ঠিক সেরকম ভাবে আসলে আগে ইনসুলিন তো আমরা সিরিঞ্জ দিয়ে নিতে হতো, এখন পেন ডিভাইস চলে স্যার, আসছে। আমরা ইনসুলিন নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে দর্শক অপেক্ষা করছেন, আমরা ফোনটা নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো জি হ্যালো, আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। হ্যালো, হ্যালো, আপনাকে আমরা শুনতে পাচ্ছি দর্শক, আপনার প্রশ্নটি বলুন। আমার নাম মালিহা। জি মালিহা, বলুন আপনার প্রশ্ন বলুন। আমার যে মাঝে মধ্যে গলা শুকিয়ে যায়। আপনার বয়স কত? আমার 20 বছর। 20 বছর। তুমি কোনো ডায়াবেটিস পরীক্ষা করেছো কখনো? হ্যাঁ, একবার করেছিলাম। ধরা পড়েছে? তোমার ঘন ঘন পেশাব হয়? ওকে। লাইনটা কেটে মালিহা গিয়েছে। আমাদের অনেক ইয়াং একটা পেশেন্ট, অথবা সে পেশেন্ট নাও হতে পারে। 20 বছর বয়সটা, সে খুব আগ্রহ করে আমাদেরকে ফোন করেছে যে আসলে এটা কিন্তু একটা গুড সাইন যে অ্যাওয়ারনেস, তাই না? এখন দেখেন ইয়াং ছেলেমেয়েরাও কিন্তু অনেক সচেতন, যে তারা ফোন করেছে তার গলা শুকিয়ে যাচ্ছে, তার মানে গলা শুকানো যে একটা ডায়াবেটিসের লক্ষণ সেটা কিন্তু সে নিশ্চিতভাবে জানে। তো মালিহা, তুমি ফোন করেছো, তোমাকে অনেক ধন্যবাদ। গলা শুকানো বিভিন্ন কারণে গলা শুকাতে পারে, কেমন সামনে এসএসসি এইচএসসি পরীক্ষা আসতেছে, সেই ভয়েও গলা শুকাতে পারে। আমি জানি না তুমি পরীক্ষার্থী কিনা। ডায়াবেটিসের জন্য গলা শুকাতে পারে, বিভিন্ন কারণে গলা শুকায়। তোমার ঘন ঘন পেশাব হচ্ছে কিনা সেটাও একটা বিষয়। যদি দেখা যায় গলা শুকাচ্ছে, ঘন ঘন পেশাব হচ্ছে এবং ওজন কমে যাচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই তোমাকে ডায়াবেটিস চেক করতে হবে। শুধুমাত্র গলা শুকালে যে এটা ডায়াবেটিস হবে সেরকম না, অনেক কারণে গলা শুকায়। এখন তো গরমের দিন পড়েছে, এমনিতেও গলা শুকায়। যদি দেখা যায় এর পাশাপাশি পেশাব হচ্ছে, বারবার প্রস্রাব হচ্ছে এবং ওজন কমে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তোমার ডায়াবেটিস পরীক্ষা করে নেওয়া উচিত। তোমাকে অনেক ধন্যবাদ ফোন করার জন্য। স্যার, আপনাকেও ধন্যবাদ। স্যার, আমরা কথা বলছিলাম ইনসুলিন নিয়ে। যে অনেক ধন্যবাদ। যেটা আমরা বলে শেষ করলাম যে খোঁচা দিয়ে ডায়াবেটিস চেক করার সময় শেষ, এখন আমাদের মডার্ন টেকনোলজির বাংলাদেশ। স্যার, বাংলাদেশে সেটা অ্যাভেলেবেল। হ্যাঁ, বাংলাদেশে এটা অ্যাভেলেবেল হয়ে গেছে। এটা আমি মনে করি যে অনেক একটা ভালো একটা ব্লেসিংস আমার পেশেন্টদের জন্য, যারা অনেকে এখন এই স্টিকার দিয়ে সুগার চেক করছেন। স্টিকারটা 14 দিন লাগিয়ে রাখা যায় এবং 14 দিন কন্টিনিউয়াস সুগার মনিটর করা যায়, পেছনেও দেখা যায়, আর খাতায় লেখার দিন শেষ। খাতায় লেখাও লাগবে না আর খোঁচা দিয়ে মাপাও লাগবে না, এবং এটা পরে গোসল করা যায়, 2 ঘন্টা পর্যন্ত সুইমিং পুলের মধ্যেও থাকা যায়, কোনো অসুবিধা নেই। এটা একটা টেকনোলজি। আর ইনসুলিনের জন্য যে টেকনোলজি এসছে, আগে আমরা সিরিঞ্জের মাধ্যমে ইনসুলিন ব্যবহার করতাম, এখন আমরা পেনের মাধ্যমে ইনসুলিন ব্যবহার করি। পেনে সিরিঞ্জ নিডলগুলো অনেক চিকন এবং দেখা যায় না নিডলগুলো তেমন একটা, এবং ব্যথাও তেমন একটা পাওয়া যায় না। এরপরে যেটা আছে টেকনোলজি, সেটা হচ্ছে যে আমাদের ইনসুলিন পাম্প। নর্মালি যেরকম আমরা 3 বেলা যদি ইনসুলিন দিতে হয়, 3টা আমাকে খোঁচা দিতে হবে, কেমন? অনেকে আমরা 3 বেলা শর্ট অ্যাক্টিং ইনসুলিন দিই, 1 বেলা লং অ্যাক্টিং ইনসুলিন দিই, ডেইলি 4টা খোঁচা, তার মানে 5 দিনে আমাদের 20টা খোঁচা দিতে হচ্ছে। সেরকমভাবে আমাদের যে টেকনোলজি আসছে সেটাকে বলি আমরা ইনসুলিন পাম্প। এই পাম্প যদি কেউ ইউজ করে, তাহলে কিন্তু এই 5 দিন পরে পরে ওনাকে একবার করে এই স্টিকার চেঞ্জ করার সময় তার একবার একটু খোঁচা লাগবে, তখন এই খোঁচাটা লাগলে একবার ইনসুলিন দেওয়ার মতো ব্যথা পাবে, তার মানে 20টা খোঁচার জায়গায় একটা খোঁচা। আর এই টেকনোলজি কি করছে, সে নিজে নিজে সুগার মাপছে, এবং এটা একটা এআই টেকনোলজির মাধ্যমে একটা অ্যালগোরিদম আছে, আপনার সুগার কত আছে সেটা মেপে আপনার কতটুকু ইনসুলিন হবে আপনাকে আর চিন্তা করতে হবে না। ওই টেকনোলজি ও ক্যালকুলেট করছে যে আপনার এতটুকু ইনসুলিন লাগবে, অটোমেটিক শরীরে অতটুকু ইনসুলিন নিয়ে নিচ্ছে। এই যে অত্যাধুনিক টেকনোলজি ইউরোপ, আমেরিকা, সিঙ্গাপুরে যেগুলো ব্যবহার করছে, এখন কিন্তু বাংলাদেশে চলে এসছে। তো এই ধরনের যে অ্যাডভান্স টেকনোলজি, আসলে বাংলাদেশের স্বাস্থ্যসেবার মান কিন্তু আমি মনে করি যে বিশেষ করে ডায়াবেটিক সেবা কিন্তু একদমই বিশ্বমানের। আমি মনে করি যে ডায়াবেটিস এবং এর জটিলতার কোনো কিছু চিকিৎসার জন্যই আসলে এখন আর বিদেশমুখী হওয়ার দরকার পড়বে না। বাংলাদেশের যে সরকারি মেডিকেল কলেজগুলো আছে, সেখানে কিন্তু প্রত্যেকটাতে 14টা মেডিকেল কলেজে এখন ডায়াবেটিস হরমোন বিভাগ রয়েছে। 10 টাকার টিকিট দিয়ে কিন্তু একজন ডায়াবেটিক রোগী কিন্তু এই অত্যাধুনিক চিকিৎসা কিন্তু একজন হরমোন বিশেষজ্ঞের কাছ থেকে নিয়ে আসতে পারে। আপনার বাড়ির আশেপাশে দেখবেন কোনো হরমোন বিশেষজ্ঞ পাচ্ছেন, তো তার সাথে কথা বলে নিশ্চয়ই আপনি সুচিকিৎসা পাবেন। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আশা করছি আজকের আলোচনা থেকে দর্শকরা উপকৃত হয়েছেন এবং সচেতন হবেন।
আপনাকেও ধন্যবাদ এবং দর্শক যারা শুনছেন সবাইকে অভিনন্দন। সুধী দর্শক, আমরা যেটা জানলাম, ডায়াবেটিস যেমন রয়েছে, কমপ্লিকেশন যেমন রয়েছে, আধুনিকতম চিকিৎসা আমাদের দেশেই রয়েছে। চিকিৎসা নিয়ে সুস্থ এবং সুন্দর জীবন হবে সকলের। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্যের তথ্য নিয়ে। সেই পর্যন্ত সকলে খুব ভালো থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।